জ্যামিতির প্রথম ক্লাস ত্রিভুজে প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমে একটু বিগত সালের প্রশ্নগুলো দেখি যে ত্রিভুজ থেকে কি কি প্রশ্ন আসছে। এখানে দেখেন 46তমতে একটা প্রশ্ন আসছে, কোন একটি ত্রিভুজের দুইটি কোণের মান দেওয়া আছে, একটা 28 ডিগ্রি একটা 62 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা কোন ধরনের, মানে ত্রিভুজটা কি, এটা সমকোণী, সমদ্বিবাহু, বিষমবাহু, না সূক্ষ্মকোণী, স্থূলকোণী, কি ধরনের ত্রিভুজ সেটা জানতে চাইছে। 45তম বিসিএস একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে, বৃহত্তম কোণটির মান কত, এটা 45তম বিসিএস আসছে। বৃহত্তম কোণটির মান কত এটা বের করতে বলছো। দেওয়া আছে বাহুগুলোর অনুপাত, ভালো করে খেয়াল করেন, দেওয়া আছে বাহুগুলোর অনুপাত, বলছে বৃহত্তম কোণের মান কত। তার মানে এটা যে অনুপাত দিয়ে করুন ব্যাপারটা এরকমটা না, কিন্তু এটা আমরা ত্রিভুজের আরেকটা ক্লাস হবে, মানে পরিমিতি টাইপের আরেকটা ক্লাস হবে, সেটাতে আমরা এই প্রশ্নটা সলভ করব। 44তমতে এখানে একটা প্রশ্ন আসছে, এটা আমরা আজকে সলভ করব। দেখেন এই যে এখানে আরেকটা প্রশ্ন আছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার হলে এক্স এর মান কত, মানে উচ্চতা বের করতে বলছে আর কি সমবাহু ত্রিভুজের। এগুলো আজকে আমরা করবো না, এগুলো পরিমিতির ক্লাসে করবো। এবার দেখেন 43তম বিসিএসে একটা কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, তাহলে কোণটির মান কত। 41তমতে আসছে একটা ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে, আবার বলছে একটা কোণের সমদ্বিখণ্ডক এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে তাহলে সি ডি এ কোণের মান কত। এগুলো সবগুলো আপনারা ক্লাস করলে আজকে পারবেন সব। এখানে 40তমতে আরেকটা আসছে, এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা পরিমিতির ক্লাসে আমরা এইসব শিখবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র চেয়েছে আর কি। এরপর 37তমতে দেখেন এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ। 36তমতে একটা চিত্র দেওয়া ছিল, চিত্রটা এখানে নাই, এটা আমরা আজকে সলভ করব। এই হচ্ছে বিগত সালের প্রশ্ন। তো চলেন আমরা প্রথমেই শুরু করি, যদিও যেহেতু জ্যামিতির প্রথম ক্লাস, ত্রিভুজের ক্লাস, তারপর আমাদের একটু রেখা এবং কোণ সম্পর্কে তো জানতেই হবে। রেখা কোণ সম্পর্কে জানার আগে তার আগে বলেন বিন্দু কাকে বলে। সবাই একটু কমেন্টে জানান বিন্দু কি জিনিস, বা বিন্দু কাকে বলে। বিন্দু কাকে বলে আমরা জ্যামিতি শিখতে গিয়ে সর্বপ্রথম প্রাইমারিতে শিখেছিলাম বিন্দু কাকে বলে, মনে আছে? জ্যামিতির প্রথম শিক্ষাই ছিল এটা, অবস্থান ছাড়া কিছুই নাই। আচ্ছা, অবস্থান ছাড়া কিছুই নাই, আলিফ শুভ বলছেন, বাকিদের কি অবস্থা? বলছিলাম যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা ভেদ কিছুই নেই, তাকে বিন্দু বলে না, শুধু অবস্থান আছে। দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। আচ্ছা, আসলে বিন্দুর যে সংজ্ঞাটা, এটা ভ্যালিড না, এটা ভ্যালিড না। কেন ভ্যালিড না? দৈর্ঘ্য প্রস্থ যদি কিছুই না থাকে, তার আবার অবস্থান থাকে কিভাবে? এটা কি পসিবল? দৈর্ঘ্য প্রস্থ যদি কিছুই না থাকে, সেটার আবার অবস্থান থাকবে কি? মানে কিছুই নাই, কিছুই নাই তো সেটা নাই, আবার অবস্থান কিভাবে আসে? ধরেন এই যে আমি এখানে বললাম যে এটা বিন্দু, এই যে এটা হলো একটা বিন্দু, এটা যদি বিন্দু হয়, এটা যদি জুম করেন, ধরেন একটা মোবাইল দিয়ে ছবি তুলে জুম করলেন, জুম করলে তখন এটা দেখা যাবে যে এরকম একটা বৃত্তের মতো দেখা যাবে। এটা কি হয়ে যাবে? বৃত্তের মতো, মানে জুম করলে এটা বৃত্তের মতো হয়ে যাবে, তাই না? আপনি যতই ছোট একটা বিন্দু আঁকেন না কেন, এই যে আমি এখানে একটা বিন্দু অঙ্কন করছি, এই যে এটা যদি আমি জুম করে দেখা যাবে কি বৃত্তের মতো। তো যাই হোক, আমাদের এত কঠিন জিনিসপত্র জানার দরকার নাই, আসলে বিন্দু একটা কল্পনা, জাস্ট একটা কল্পনা। তো যাই হোক, বিন্দু পরীক্ষায় আসবে না, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে রেখা। রেখা, এই রেখা সেই রেখা না, মানে বান্ধবী রেখা না, কিন্তু এই রেখা হইলো, হ্যাঁ বিন্দু একটা জ্যামিতির ধারণা, রাইট। এই রেখা কিন্তু বান্ধবী রেখা না, এটা হচ্ছে একটা রেখা এমন যার কোনো কি নাই, প্রান্ত বিন্দু নাই। দুই পাশে তীর দ্বারা বোঝাচ্ছে এটা এইদিকে চলছে, এই পাশে তীর দ্বারা বোঝাচ্ছে এইদিকে চলছে, এই জন্য এটার নাম হচ্ছে রেখা। আর হচ্ছে রশ্মি, যার একটা প্রান্ত বিন্দু আছে, আর এই যে একটা প্রান্ত বিন্দু, হ্যাঁ এটা সরল রেখা, রাইট, সরল রেখা। রেখা আবার বক্ররেখাও আছে, থ্যাংক ইউ। বক্ররেখাও আছে, যে এটাও তো এটাও রেখা, এটাও একটা রেখা, কিন্তু এটা বক্ররেখা। তো আমরা সরল রেখা নিয়ে জানবো শুধু। আর রশ্মি হচ্ছে যার একটা প্রান্ত বিন্দু আছে। আর হচ্ছে রেখাংশ, রেখার অংশ, মানে রেখা থেকে আমি একটু যদি কেটে নেই, যে এখান থেকে এটুকু কেটে নিলাম, যে এইটুকু যদি কেটে নেই, এটা কি রেখার অংশ না? তখন এটার নাম হবে কি? রেখাংশ। এটার নাম হবে রেখাংশ। যাই হোক, এত কিছু লাগবে না। কোণ কি? রশ্মি যে যার একটা মাত্র প্রান্ত বিন্দু আছে, দেখেন এই যে রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, এই যে এদিকেও তীর চিহ্ন আছে, এদিকেও তীর চিহ্ন আছে, কিন্তু রশির এক পাশে শুধু তীর চিহ্ন আছে, আর এক পাশে কি এই যে একটা, এটা একটা অবস্থান আছে, যে এখান থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে রশ্মি। আর রেখাংশ এই যে এরকম দুই পাশে কোনো কি নাই, তীর চিহ্ন নাই, মানে কি এটা এইটুকুই, এটা হচ্ছে রেখাংশ। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোণ। কোণ কি? দুইটা রশ্মি যদি কোনো বিন্দুতে মিলিত হয়,
এই দেখেন এই একটা রশ্মি, এই একটা রশ্মি, দুইটা রশ্মি এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়। দুইটা রশ্মি কোনো বিন্দুতে হলে রেখাংশের প্রান্ত বিন্দু দুইটার, যাই হোক এত ছোট ছোট প্রশ্ন আসবে না। দুইটা রশ্মি যদি কোনো বিন্দুতে মিলিত হয় সেখানে একটা কোণ উৎপন্ন হয়। এই তো ভাই, এত সংজ্ঞা তো জানার দরকার নাই। যা জানা লাগবে সেটা হচ্ছে সমকোণটা কি জিনিস। সমকোণটা কি জিনিস? সমকোণ হচ্ছে এই যে এটা একটা সমকোণ, মানে একটা রশ্মির উপরে আর একটা রশ্মি সোজা থাকবে, সোজা, একদম সোজা, একদম সোজা। একদম সোজা হলে তখন এখানে চাঁদা দিয়ে যদি মাপি এটা হয় 90 ডিগ্রি। আসলে এই চাঁদা আবার সেই চাঁদা না, কিন্তু মানে এই চাঁদা সেই চান্দা না, কিন্তু এটা চাঁদা, হ্যাঁ চাঁদা। এইখানে এই যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এক কথা, একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয় সেটাই হচ্ছে সমকোণ। একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয় সেটা হচ্ছে সমকোণ। তাহলে 90 ডিগ্রি থেকে ছোট হলে কি হয়, বড় হলে কি হয়? 90 ডিগ্রি থেকে যদি ছোট হয়, যেটা দেখেন 90 ডিগ্রি থেকে ছোট হয়, যে দেখেন এই যে পুরোটাই হলো 90 ডিগ্রি, আর এই যে পুরোটা, এই যে এটা পুরোটাই 90 ডিগ্রি, কিন্তু এই যে কালোটুকু এটা 90 ডিগ্রি থেকে ছোট, এটা হলো 40 ডিগ্রি। তার মানে এটা হলো সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি থেকে ছোট হলে সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ। যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, যেমন দেখেন এই যে এই কোণটা, এটা 90 ডিগ্রি থেকে বড়। দেখেন আমি যদি এখানে একটা কোণ অঙ্কন করি, এই যে এখানে একটা সমকোণ অঙ্কন করি, এই যে এটা পুরোটাই হলো 90 ডিগ্রি, এটুকু হলো 90 ডিগ্রি, কিন্তু এই যে এটা পুরোটাই 120 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থেকে বড়। তবে 90 ডিগ্রি থেকে বড় হইলেও সেটা সেটা কত ডিগ্রি থেকে ছোট হইতে হবে? 180 ডিগ্রি থেকে ছোট হবে। স্থূলকোণটা 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, এটা একটু মাথায় রাখতে হবে। স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বড়, তবে 180 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি বড়, তবে 180 ডিগ্রি থেকে ছোট। আচ্ছা, তাহলে 180 ডিগ্রি হইলে বা কি হয়, 180 ডিগ্রি থেকে বড় হইলে কি হয় সেটা তো জানা দরকার। যদি 180 ডিগ্রি হয় তাকে বলা হয় সরল কোণ। 180 ডিগ্রি হলে সরল কোণ। এখানে 180 ডিগ্রি মানে কি, দুইটা 90 ডিগ্রি আছে না, এই যে 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি সমান কত? 180 ডিগ্রি হয়। তার মানে একটা সরল কোণ, এই একটা সরল কোণ সমান দুইটা সমকোণ। একটা সরল কোণ মানে হচ্ছে দুইটা সমকোণ। একটা সরল কোণ সমান কি? দুইটা সমকোণ। এই জন্য স্থূলকোণ কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। 180 ডিগ্রি হলে তো সরল কোণ হয়ে যাবে। 90 ডিগ্রি থেকে বড়, তবে 180 ডিগ্রি থেকে ছোট। আচ্ছা, 180 ডিগ্রি হলে তো সরল কোণ হয়, বুঝলাম। যদি 180 ডিগ্রি থেকে বড় হয়, যেমন এই যে এই কোণটা, এই যে এটা পুরোটাই, এটা 220 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে কি, 180 ডিগ্রি থেকে বড়। 180 ডিগ্রি থেকে বড় হলে সেটা হয় বৃদ্ধ কোণ, সরি বৃদ্ধ না, প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রি থেকে বড় হলে সেটার নাম হয় প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার? এই যে কোণ সম্পর্কে এতটুকু জানলে আমাদের এনাফ। আরো কয়েকটা কোণ আছে, আর কি কি কোণ আছে দেখেন। হ্যাঁ, এই সাইড থেকে স্থূলকোণ, এই সাইড থেকে স্থূলকোণ। সবসময় যে স্থূল হবে ব্যাপারটা এরকম না, এই সাইড থেকে তো সূক্ষ্মকোণও হইতে পারে। ধরেন আমি একটা প্রবৃদ্ধ কোণ আঁকলাম, এরকম এরকম আঁকলাম, যে এটা হইলো 320 ডিগ্রি আর এটা হলো 40 ডিগ্রি। প্রবৃদ্ধ, এটা প্রবৃদ্ধ কোণ, এই যে এইটুকুটা প্রবৃদ্ধ কোণ। আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। এই যে এটা হলো প্রবৃদ্ধ কোণ, কিন্তু এটা সূক্ষ্মকোণ। এই পাশেটা যে স্থূলকোণ বা সূক্ষ্মকোণ এটা নিশ্চিত তা না, যে কোনো কিছু হইতে পারে। তবে 180 থেকে বড় হলেই সেটা প্রবৃদ্ধ কোণ। আরো অনেক কোণ আছে, চলেন এবার সন্নিহিত কোণ শিখি। সন্নিহিত কোণ মানে কি? সন্নিহিত কোণ মানে হচ্ছে কাপল কোণ। কি কোণ? কাপল, এরা কাপল। ব্যাপারটা কি, সংখ্যাটা যদি পড়েন, দেখেন কি বলছে, যদি কোনো তলে দুইটা কোণের একই শীর্ষবিন্দু হয়, দুইটা কোণের একই শীর্ষবিন্দু, কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণ দ্বয়কে সন্নিহিত কোণ বলে। দেখেন কাপলের সাথে মিলে যায় না, যদি দুইজন, একজন ছেলে একজন মেয়ে একটা সাধারণ বাড়িতে থাকে, এই যে বলছে কি সাধারণ শীর্ষবিন্দু থাকে, মানে সাধারণ বাড়িতে থাকে, একই বিছানায় ঘুমায়, তার মানে এরা কি বিবাহিত কাপল, তাই না? তো সন্নিহিত কোণ মানে হচ্ছে কাপল কোণ, এটা আপনারা মনে রাখতে পারেন। ব্যাপারটা কি রকম দেখেন, এই যে এখানে দুইটা সন্নিহিত কোণ, এই যে এই কোণটা আর এই কোণটা, দুইটা কোণ পরস্পর সন্নিহিত কোণ, মানে কি একসাথে আছে। দেখেন এই যে এ ও বি, এই যে এ ও বি, এই কোণটার শীর্ষবিন্দু হলো ও, মানে একটা, এই যে ধরেন এই একটা কোণ অঙ্কন করলাম, এই কোণের শীর্ষবিন্দু হয় এইটা, এটাকে বলা হয় শীর্ষবিন্দু।
তাহলে এ ও বি কোণের শীর্ষবিন্দু ও, আবার এই যে এ ও সি কোণ এটারও শীর্ষবিন্দু ও, দুইটা কোণের যদি একই শীর্ষবিন্দু হয় তাহলে সন্নিহিত কোণ হবে না? ব্যাপারটা এরকমটা না। আবার দেখেন এ ও বি এর একটা বাহু হইল ও এ, আবার এ ও সি এরও একটা বাহু হইল কি ও এ। তেমন একটা সাধারণ বাহু আছে, একটা কি আছে সাধারণ বাহু আছে, সাধারণ একটা শীর্ষবিন্দু থাকবে, সাধারণ একটা বাহু থাকবে। এই সাধারণ বাহুর দুই পাশে অবস্থান করবে দুইটা। এই যে এই পাশে একটা কোণ, এটা তো সাধারণ বাহু, মানে দুই সাধারণ মানে কি সবার মধ্যে যেটা আছে সেটা তো সাধারণ, তাই না? তাহলে এই যে এ কোণ, এই ও এ বাহুটা এই কোণের মধ্যেও আছে, এই কোণের মধ্যেও আছে, তাহলে এটা হলো সাধারণ বাহু। সাধারণ বাহুর দুই পাশে দুইটা কোণ অবস্থান করছে, এই জন্য এই দুইটা কোণকে বলা হবে সন্নিহিত কোণ। 360 ডিগ্রি হলে সেটা বৃত্ত, আকিব জাভেদ। 360 ডিগ্রি হয়ে গেলে সেটা বৃত্ত হয়। হ্যাঁ, এইটার একটা সূক্ষ্ম কোণ আর একটা স্থূল কোণ না, সম্ভবত দুইটাই সূক্ষ্ম কোণ। আচ্ছা সাব্বির, এখানে সন্নিহিত কোণ হইতে গেলে সূক্ষ্ম কোণ স্থূল কোণ এইসব কোনো ব্যাপার না, যে কোনো কিছু হইতে পারে। সন্নিহিত কোণ হইতে গেলে একটা সাধারণ বিন্দু থাকবে, শীর্ষবিন্দু থাকবে, আর সাধারণ বাহুর দুই পাশে দুইটা কোণ অবস্থান করবে, ঠিক আছে? একটা আরেকটা কি এই যে পাশাপাশি থাকবে, এটা বলা হচ্ছে সন্নিহিত কোণ। এবার চলেন আমরা শিখি সম্পূরক কোণ। আচ্ছা, সম্পূরক না, পূরক কোণটা আগে শিখি। বলেন তো, আমি মনে হয় কোন একটা ক্লাসে বলছিলাম পূরক মানে কি? পূরক মানে কি? পূর্ণতাকারী, তাই না? পূর্ণতাকারী। ধরেন একটা কোণ হলো 30 ডিগ্রি, 90 ডিগ্রি হলে যে কোনো কোণ পূর্ণতা পায়, তাহলে এই 30 ডিগ্রি, তাহলে আর কত ডিগ্রি হলে সে পূর্ণতা পাইতো? 60 ডিগ্রি, তাই না? তাহলে এই 30 ডিগ্রি আর 60 ডিগ্রি এরা পরস্পর কি কোণ? এই 30 ডিগ্রি কোণের পূরক কোণ 60 ডিগ্রি, একই রকম ভাবে 60 ডিগ্রি কোণের পূরক কোণ 30 ডিগ্রি। দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, ওই দুইটা কোণকে পরস্পর কি বলা হয়? পূরক কোণ বলা হয়। হ্যাঁ, সেটের ম্যাথে বলছিলাম মনে হয়, ওই যে আপনার পূরক সেট সেখানে বলছিলাম। তো দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই দুইটা কোণকে বলা হবে পূরক কোণ। পরীক্ষা আসতে পারে যে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 50 ডিগ্রি কোণের পূরক কোণ মানে আর কত ডিগ্রি হলে 90 ডিগ্রি হয়? 40 ডিগ্রি। 50 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 40 ডিগ্রি। সম্পূরক কোণটা কি? দেখেন পূরক শব্দটা ছোট, এই জন্য এটা পূর্ণতা পায় 90 ডিগ্রি হলে। সম্পূরক কোণ শব্দটা বড়, দুটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হলে তখন সেটা হয়ে যায় সম্পূরক কোণ। যেমন ধরেন আমি লিখলাম একটা কোণ হচ্ছে 110 ডিগ্রি, তাহলে আর কত ডিগ্রি হলে 180 ডিগ্রি হয়? আর 70 ডিগ্রি হলে 180 ডিগ্রি হয়। তাহলে এই 110 ডিগ্রি কোণের সম্পূরক কোণটা হইলো 70 ডিগ্রি। 110 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হইলো 170 ডিগ্রি, সরি 70 ডিগ্রি, 100 না, শুধু 70 ডিগ্রি। অনেকে পূরক এবং সম্পূরকের মধ্যে গুলা ফেলতে পারেন। সম্পূরক শব্দটা দেখেন একটু বড়, এই জন্য এর মানও বড় 180। পূরক শব্দটা ছোট, এর মানও ছোট মানে 90। আলিফ শুভ, সম্পূরক বাজেট কি? এটা জিকের ক্লাসে সাজিয়ে স্যারকে জিজ্ঞাসা করি না, আমি এসব জিকে টিকে পারি না। আচ্ছা, তারপরেও সম্পূরক বাজেট যেহেতু জানতে চাইছেন, আমি পরে অন্য সময় বলবো, অসুবিধা নেই। একেবারে যে পারি না এমনটাও না। আচ্ছা, তাহলে সম্পূরক এবং পূরক কোণ আশা করি ক্লিয়ার। 90 হলে সমকোণ হবে। হ্যাঁ নাবিলা, 90 ডিগ্রি হলে সমকোণ হবে। এখানে একটা কোণের কথা তো বলে নাই, দুইটা কোণের কথা বলছে। সম্পূরক কোণ একাই তো একটা কোণ সম্পূরক হয় না, দুইটা কোণ মিলে, দুইটা কোণ যোগ করলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এই দুইটা কোণকে বলা হয় কি কোণ? সম্পূরক কোণ। এই যে একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি, এই দুইটা যোগ করলে হয় 90 ডিগ্রি। দুইটা যোগ করলে 90 ডিগ্রি হয়, মানে দুইটা যোগ করলে সমকোণ হয়। এই জন্য এই দুইটা কোণকে বলা হয় সম্পূরক কোণ। 90 ডিগ্রিকে সম্পূরক বলে না, 90 ডিগ্রিকে সম্পূরক বলতেছে না। এই দুইটা কোণ একটা আর একটা সম্পূরক কোণ। 30 ডিগ্রি কোণের সম্পূরক 60 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, এবার আসেন বিপ্রতীপ কোণ। খুবই সহজ জিনিস। দুইটা রেখা যদি পরস্পরকে এইভাবে ছেদ করে, দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে, চারটা কোণ উৎপন্ন হয়। এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা 1 নং। এই একটা উৎপন্ন হয়েছে, এটা 3 নং। এই একটা কোণ, এটা 2 নং। এই একটা কোণ 4 নং। দেখেন একের সোজা বিপরীত পাশে 3 নং, 2 এর সোজা বিপরীত পাশে 4। এই যে একের বিপ্রতীপ কোণ হলো 3, আর এই বিপ্রতীপ কোণগুলো সমান হয়। এই 1 নম্বর কোণটা যত ডিগ্রি হবে, 3 নম্বর কোণটা তত ডিগ্রি হবে। 2 নম্বর কোণটা যত ডিগ্রি হবে, 4 নম্বর কোণটা তত ডিগ্রি হবে।
তাহলে এই যে বিপ্রতীপ কোণগুলো সবসময় কি হয়, সমান হয়। দুইটা পূরক কোণ একে অপরের সম্পর্ক কোণ, দুইটা পূরক কোণ একে অপরের সম্পর্ক কোণ, দুইটা পূরক কোণ একে অপরের সম্পর্ক কোণ। আলিফ শুভ, আপনার কথাটা বুঝিনি, দুইটা পূরক কোণ একে অপরের সম্পর্ক কোণ কিভাবে হয়? দুইটা সমকোণ একে অপরের সম্পর্ক কোণ হতে পারে। সম্পর্ক কোণে মানে সমকোণের সম্পর্ক কোণ সমকোণই হবে। হ্যাঁ, সমকোণের হবে, সমকোণ। আচ্ছা দেখেন 90 ডিগ্রি, এটাকে কখনোই পূরক কোণ বলে না। পূরক কোণ 90 ডিগ্রিকে পূরক কোণ বলে না তো, 90 ডিগ্রিকে পূরক কোণ বলে না। একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রি এর পূরক কোণ 60 ডিগ্রি। 30 ডিগ্রি এর পূরক কোণ হলো 60 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি এর পূরক কোণ কত? 60 ডিগ্রি। ভাই 90 ডিগ্রি এটা সমকোণ, এটাকে বলা হয় সমকোণ, এটাকে বলা হয় সমকোণ, নট পূরক কোণ। দুইটা মিলে যদি যোগ করলে, দুইটা মিলে যোগ করলে কি হয়? 90 ডিগ্রি হয়, তাহলে ওই দুইটাকে বলা হয় পূরক কোণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? হ্যাঁ, দুইটা কোণের যোগফল যদি 90 হয় তাহলে পূরক কোণ। 90 ডিগ্রিতে আমরা পূরক কোণ বলবো না। ওকে গুড, এই তো আপনারা তো ব্রিলিয়ান্ট। চলেন এবার একটু ত্রিভুজ সম্পর্কে জানি। ত্রিভুজ কাকে বলে? তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ছোটবেলায় আমরা অনেক পড়ছি, যাই হোক আমরা ওইসব পড়বো না। প্রথমে পড়বো সূক্ষ্মকোণী ত্রিভুজ। কোন ত্রিভুজের তিনটা কোণে যদি সূক্ষ্মকোণ হয়, মানে তিনটা কোণে যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, যেমন এখানে একটা কোণ 60 ডিগ্রি, একটা 70 ডিগ্রি, একটা 50 ডিগ্রি, প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ, তাহলে এই ত্রিভুজের নাম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তিনটা কোণে যদি সূক্ষ্মকোণ হয় তাহাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, যদি একটা কোণ সমকোণ হয়, কোন ত্রিভুজের যদি একটা কোণ সমকোণ হয়, তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি, একটা কোণ সমকোণ হলে তাহাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ভালো করে খেয়াল করেন আমি কি বলছি, একটা কোণ যদি সমকোণ হয়, হ্যাঁ বিপ্রতীপ কোণ অতটুকুই, একটা কোণে যদি সমকোণ, একটা কোণ যদি সমকোণ হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এবার আপনাদের কাছে প্রশ্ন, দুইটা কোণ সমকোণ হলে কি হবে? দুইটা কোণ যদি সমকোণ হয়, বলেন তো দেখি কে কে বলতে পারেন। একটা কোণ সমকোণ হলে সমকোণী ত্রিভুজ, দুইটা কোণ সমকোণ হলে কি হবে? সত্যি আপনারা যে এত ব্রিলিয়ান্ট। কোন ত্রিভুজের, কোন ত্রিভুজের দুইটা কোণ সমকোণ হইতে পারবে না। দুইটা কোণ সমকোণ হইতে, বিপ্রতীপের কোণের চার কোণ কি সমান না? চার কোণ সমান না, বিপরীত পাশে কোণটা সমান। কোন ত্রিভুজের দুইটা কোণ সমকোণ হইতে পারবে না। মনে রাখতে হবে কোন ত্রিভুজের কমপক্ষে দুইটা সূক্ষ্মকোণ থাকবেই, কমপক্ষে দুইটা সূক্ষ্মকোণ থাকবেই, এটা নিশ্চিত। আর একটা এটা সমকোণও হইতে পারে, স্থূলকোণ হইতে পারে। যেমন এখানে দুইটা সূক্ষ্মকোণ, এটা সমকোণ, ঠিক আছে, এই দুটো সমকোণী ত্রিভুজ। যদি এটা স্থূলকোণ হতো তখন স্থূলকোণী ত্রিভুজ হইতো। যেমন এখানে আছে সমকোণের সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা স্থূলকোণীটাকে দেখি। এই যে এই দুটা সূক্ষ্মকোণ, আর একটা কোণ এটা হচ্ছে কি এক্স ডিগ্রি, এটা 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়, তবে 180 ডিগ্রি থেকে ছোট, তখন হয়ে যাবে স্থূলকোণী। তাহলে আমরা এখান থেকে একটা নতুন জিনিস শিখলাম কি, যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুইটা সূক্ষ্মকোণ থাকতেই হবে। থাকতেই হবে কেন? না থাকলে সমস্যা কি ভাই? না থাকলে ওটা ত্রিভুজই হবে না। যদি দুইটা সূক্ষ্মকোণ না থাকে ওটা ত্রিভুজই হবে না, ইহা নামুনকিন হয়। যাই হোক, আমরা সমকোণী ত্রিভুজের একটা জিনিস শিখি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানেটা কি? সমকোণী ঠিক আছে, এই দুইটা বাহু আবার সমান, সমকোণী তবে দুইটা বাহু আবার সমান, এই জন্য এটার নাম হচ্ছে সমকোণী সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা একটু ওই যে বাহুভেদের ত্রিভুজ, সমদ্বিবাহু সমবাহু, এটা আমরা শিখবো। আর দুইটা বাহু যদি সমান হয়, দুইটা কোণও সমান হয়, আমরা একটু পরে উপপাদ্যগুলো শিখবো। দুইটা বাহু সমান হইলে দুইটা কোণও সমান হয়, এটা তো 90 ডিগ্রি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণগুলো 45 ডিগ্রি করে হয়। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণগুলো হয় 45 ডিগ্রি করে। আরেকটা জিনিস কি বলা যায়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণটা পরস্পর পূরক কোণ বলা যায় কিনা বলেন তো দেখি, বলা যায় কিনা পরস্পর পূরক কোণ? অবশ্যই বলা যায়। কেন বলা যায়? এই কোণ আর এই কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়। সমকোণী ত্রিভুজ, শুধু সমকোণী সমদ্বিবাহু না, যে কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটা পরস্পর পূরক কোণ, যে কোনো সমকোণী ত্রিভুজের, কারণ এই দুইটার যোগফল 90 ডিগ্রি হবেই। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস শিখলাম,
যে কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ হয়। মানে কি, সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল 90 ডিগ্রি হয়। তাহলে আমরা স্থূলকোণী ত্রিভুজ শিখে ফেলছি। এইবার আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা এখন শিখবো, সেটা হচ্ছে আমরা জ্যামিতি পারি না। আমি ক্লাসের শুরুতে বলছিলাম যে জ্যামিতি কঠিন লাগে কার কার। আপনারা অনেকেই বলছেন যে জ্যামিতি কঠিন লাগে, কারণটা কি জানেন? আমি এতক্ষণ ধরে যা পড়াইলাম এগুলো হচ্ছে মোটামুটি বেসিক কনসেপ্ট, এগুলো আপনাদের জানা আছে, এগুলো আপনারা পারেন। সমস্যা হচ্ছে আপনারা উপপাদ্য পারেন না। পারেন না বলতে কি, ভাই এসএসসি তে ফাঁকি দিয়ে আসছেন তো, এসএসসি তো পড়েন নাই তো। কেন পড়েন নাই? ক্লাস 6 এ দুইটা জ্যামিতি ছিল, দুইটা ক্লাস 6 এ দুইটা জ্যামিতি, দুইটা উপপাদ্য ছিল। আমাদের মধ্যে অনেকেই চিন্তা করছি 100-র মধ্যে 80 পাইলেই তো আমার গ্রেড মার্ক চলে আসে, জ্যামিতি করব না, কঠিন লাগে। 6 এ বাদ দিছেন, 7 এ ছিল কয়েকটা উপপাদ্য, সেটা বাদ দিছেন, 8 এ ছিল, সেটাও বাদ দিছেন, 9 এ উঠে চোখে তারা দেখছেন, 9 এ উঠে অনেকে চোখে তারা দেখছেন। আয় হায়, জ্যামিতি তো লাগে, জ্যামিতি করতে হয়, এ প্লাস পাইতে গেলে জ্যামিতি করতে হয়। এটা একটা। আরেকটা হচ্ছে, আরেক দল আছে উপপাদ্য প্রমাণ বলেন, উপপাদ্যের বা যাই বলেন না কেন সব মুখস্থ, সব মুখস্থ। আর হ্যাঁ, সম্পাদ্য পড়ছেন, উপপাদ্য বাদ সম্পাদ্য, রাইট, এটা একটা ছিল, উপপাদ্য বাদ দিয়ে সম্পাদ্য পড়ছেন, সম্পাদ্য করতে। এই যে আপনারা গ্যাপ গুলো দিয়ে আসছেন, সেটা ফল ভোগ করবেন না। এটা কি হয়, আপনারা এগুলো গ্যাপ করে আসছেন, আপনারা এগুলো পড়েন নাই, আর একজন এগুলো তখনই পড়ছে, তো দুইজনের মধ্যে তো সে একটু সুবিধা বেশি পাবে, এটাই স্বাভাবিক। আপনি তখন আরামায়েশ করছেন, আপনি পড়েন না, আর একজন তো আরামায়েশ করে নাই, সে যেহেতু কষ্ট করছে এখন তার ফল পাচ্ছে। আপনি তখন আরাম করছেন, এখন তার ফল পাচ্ছেন। সাধারণ জিনিস। আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে? 9-10-এর যে বইটা আছে, 9-10-এর যে বইটা আছে সেখানে দেখবেন ক্লাস 6-এর জ্যামিতিটাও আছে। মানে উপপাদ্য ক্লাস 6-এ যেটা 1 নম্বর ছিল উপপাদ্য, 7-এও 1 নম্বর, 8-এও 1 নম্বর, 9-10-এর বইও 1 নম্বর উপপাদ্য। যতগুলো উপপাদ্য আছে সবগুলো উপপাদ্য এক থেকে শুরু করে সবগুলো উপপাদ্য কি করবেন? মুখস্থ করবেন, মুখস্থ করবেন, মুখস্থ করবেন নাকি? না, মুখস্থ করবেন না। কি করবেন? বুঝবেন উপপাদ্যগুলো বলছেটা কি, জানার চেষ্টা করবেন। আপনার পরীক্ষায় ওই যে উপপাদ্য প্রমাণ আসবে না, উপপাদ্যটা কি সেটা লিখতে হবে না। ওই যে পিথাগোরাসের উপপাদ্য, যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ করলে অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দ্বিবাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান। এই সব মুখস্থ লাগবে না, আপনার কাছে এটা চায় নাই। সমকোণী ত্রিভুজে ঘটেটা কি, উপপাদ্যটা আসলে কি কাজ করতেছে সেটা লাগবে। তো আমি এখানে ইম্পর্টেন্ট কিছু উপপাদ্য আলোচনা করব। আমি কোনো প্রমাণ দিব না, কারণ যদি প্রমাণ লাগে 9-10-এর বইয়ে প্রমাণ আছে, জাস্ট খালি আমি আলোচনা করবো। দেখেন এই উপপাদ্য দ্বারা এটা বোঝাচ্ছে, এতটুকুই, এতটুকুই এনাফ। আমি এখানে সবগুলো আলোচনা করতে পারবো না, সবগুলো আলোচনা করতে সেই 6 থেকে 10 পর্যন্ত কতগুলো উপপাদ্য আছে, তাহলে 4-5টা ক্লাস লাগবে। প্রথমে দেখেন এখানে কি বলছে, দুইটি সমান্তরাল সরলরেখা অপর একটি সরলরেখাকে ছেদ করলে কি হয়? ক, অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়, একান্তর কোণগুলো পরস্পর সমান হয়, ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের যোগফল দুই সমকোণের সমান হয়। আপনাদেরকে এই জিনিসটা জানতে হবে। তাহলে প্রথমে কি জানতে হবে? সমান্তরাল সরল রেখাটা কি এটা জানতে হবে। একটা সরল রেখাকে ছেদ করে, মানে ছেদক থাকে একটা। তারপর জানতে হবে অনুরূপ কোণটা কি, একান্তর কোণটা কি, ছেদকটা কি, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ কি, এই জিনিসগুলা জানতে হবে। এই জিনিসগুলো জানলেই তাহলে আপনার উপপাদ্য তো মুখস্থ লাগবে না, আপনি চিত্র দেখেই বুঝতে হবে যে এই চিত্রটা এই কথাটা বলছে, তাহলে এই চিত্র অনুযায়ী আমি এটা লিখতে পারি। যেমন আমি এখানে ক নম্বরটা দেখাবো। প্রথমে কি বলছে, দুইটি সমান্তরাল সরলরেখা অপর একটি সরলরেখাকে ছেদ করলে, তো যদি হবে না, ছেদ করলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। তা আমি সমান্তরাল সরলরেখা অঙ্কন করি। দেখেন আমি এগুলোর নাম দিলাম। এই যে এ বি আর সিডি এরা পরস্পর সমান্তরাল। কেন সমান্তরাল? দেখেন সমান্তরাল সরলরেখার সংজ্ঞা আছে এরকম, যে যদি কোনো সরলরেখার যে কোনো যদি কোনো সরলরেখার যে কোনো জায়গায় লম্ব দূরত্ব পরস্পর সমান হয়, তাহলে ওই সরলরেখা দিলে পরস্পর সমান্তরাল। ভাই এটা দ্বারা কি বুঝলেন? কিছু বুঝি নাই, বোঝার চেষ্টা করেন এইভাবে। এই এ বি, এই যে এই সরলরেখার এই সরলরেখা পরস্পর সমান্তরাল মানেটা কি? মানে এটা যদি আপনি এদিকে যতই বাড়ান না কেন, এটা যতই বাড়ান না কেন, এরা কখনো কি করবে না? ছেদ করবে না। এটা এদিকে যতই বাড়ান,
এটা এদিকে যতই বাড়াইতে থাকেন কখনোই এরা একে অপরকে ছেদ করবে না, কখনোই এদের কি হবে না, দেখা মিলবে না। এদের সবসময় কি একটা সমান একটা দূরত্ব বজায় রাখবে। এই জন্য এই দুটো সরলরেখাকে কি বলে, সমান্তরাল বলে। এই যে সমান্তরাল সরলরেখাটা কি, এটার বেসিক কনসেপ্টটা জানা দরকার, সংজ্ঞা মুখস্থ করা দরকার নাই। এবার আসলে এখানে একটা ছেদক আছে, যে পি কিউ একটা ছেদক, মানে কি ছেদক কেন, এটা ছেদক কেন, কারণ এই যে পি কিউ এবি রেখাটাকেও ছেদ করছে, সিডি রেখাটাকেও ছেদ করছে, এই জন্য পি কিউ কে বলা হয় ছেদক। এবার আসে এই ছেদক, দেখেন এই যে পি কিউ ছেদকটা এবি সরলরেখাকে এই বিন্দুতে ছেদ করছে। এখানে চারটা কোণ উৎপন্ন হয়েছে, আমি নাম দেই 1 2 3 4। এই পি কিউ সরলরেখাটা সিডি সিডি রেখাকে এইখানে এই বিন্দুতে সেট করছে, এটা নাম দেই, ধরেন এটা এই কোণগুলোর নাম দেই 5 6 7 8। এই যে কোণগুলো, এই যে কোণগুলোর মধ্যে অনুরূপ কোণগুলো দেখেন, এখানকার 3-এর অনুরূপ কোণ হলো 7। অনুরূপ কোণগুলো ছেদকের একই পাশে থাকে, অনুরূপ কোণগুলো ছেদকের একই পাশে, দেখেন এই দেখেন 3 যে পাশে 7ও একই সেই পাশেই আছে, 3 এবং 7 একই পাশে আছে, এটা হচ্ছে ছেদক, ছেদকের একই পাশে। এই 3 এবং 7 হলো অনুরূপ কোণ, 3 এবং 7 অনুরূপ কোণ। একই রকম ভাবে 2 এবং 6 অনুরূপ কোণ, 2 এবং 6 অনুরূপ কোণ। আচ্ছা এখন প্রশ্ন থাকতে পারে যে 3 এবং 6 কি অনুরূপ কোণ না? না, 3 এবং 6 অনুরূপ কোণ না। যেমন 3, খেয়াল করে দেখেন অনুরূপ কোণটা চিনবেন কিভাবে, 3 এবং 7 ছেদকের এক পাশে মানে ডান পাশে আছে। শুধু তাই না, এই যে এবি সরলরেখার নিচে, সিডি সরলরেখারও নিচে, এই জন্য 3 এবং 7 এরা হলো পরস্পর অনুরূপ কোণ। একই রকম ভাবে 2 এবং 6 দেখেন, 2, এই যে 2 আর 6 দুইটাই ছেদকের একই পাশে আছে মানে ডান পাশে আছে। শুধু তাই না, সরলরেখা দুটার উপরে অবস্থান করছে, যে সিডির উপরে, এবির উপরে, এই জন্য 2 এবং 6 এরা হইলো কি কোণ, অনুরূপ কোণ। আচ্ছা আর কি কি অনুরূপ কোণ আছে আপনারা একটু বলেন তো দেখি, এবার আপনারা বাকিগুলো নির্ণয় করেন। আর কি কি অনুরূপ কোণ আছে? গুড, এই তো আপনারা পারতেছেন। এখন আমি ছেদকের ডান পাশে গুলো বের করছি, এবার ছেদকের বাম পাশে গুলো দেখি। এই যে 1 আর 5, তাহলে এরা অনুরূপ কোণ, 1 এবং 5 অনুরূপ কোণ। শুধু তাই না, 4 এবং 8 এরাও অনুরূপ কোণ, 4 এবং 8 অনুরূপ কোণ। এই যে অনুরূপ কোণগুলো কয়টা জোড়া পাইছি, কয়টা পেয়ার পাইছি, 1টা 2টা 3টা 4টা। এই অনুরূপ কোণগুলো সমান হয়, মানে কি, মানে হচ্ছে এই 3 এই কোণটা যত ডিগ্রি হবে, 7 এই কোণটা তত ডিগ্রি হবে, 2 কোণটা তত ডিগ্রি হবে, 6 কোণটা তত ডিগ্রি হবে। কোণগুলো পরস্পর সমান, কোণগুলো পরস্পর। তাহলে অনুরূপ কোণ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? একটু আগে একজন বলছিলেন যে এই যে অনুরূপ কোণ একান্তর কোণ এগুলো নিয়ে বলার জন্য। আশা করি এখন অনুরূপ কোণ দেখলেই চিনতে পারবেন না? অনুরূপ কোণ দেখলে কি চেনা যাবে যে হ্যাঁ এটা অনুরূপ কোণ। অনেকের মধ্যেই এই ঝামেলাটা লাগে, অনুরূপ কোণ কোনটার সাথে কোনটা, একান্তর কোণ কোনটার সাথে কোনটা। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ছেদকের একই পাশে থাকবে এবং বাহুগুলোর দুইটাই হয় উপরে থাকবে না হয় নিচে থাকবে, হয় উপরে না হয় নিচে। সোজা জিনিস, এখানে তো কঠিনের কিছু নাই। তাহলে এবার আমরা একান্তর কোণটা দেখি, একান্তর কোণ দেখি। ঠিক আগের মতো আমরা একটা চিত্র অঙ্কন করে ফেলি, এই চিত্র অঙ্কন করলাম। তাহলে এখানেও আমাদের কয়েকটা কোণ উৎপন্ন হয়েছে, আমি নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8। এইবার বলছে একান্তর কোণ। একান্তর কোণ মানে কি? একান্তর কোণ মানে হচ্ছে একটা কোণ ছেদকের বামে হবে আর একটা কোণ ছেদকের ডানে হবে, একটা বামে একটা ডানে। দেখেন আগের গুলো যে অনুরূপ কোণগুলো কি ছিল, ছেদকের একই পাশে ছিল। অনুরূপ কোণগুলো ছেদকের একই পাশে, ছেদকের একই পাশে ছিল অনুরূপ কোণগুলো, কিন্তু একান্তর কোণগুলো একই পাশে থাকবে না, একটা ডানে থাকবে একটা বামে। যেমন এই যে 1 এবং 6 এরা হলো একান্তর কোণ, 1 এবং 6 এরা একান্তর কোণ। দেখেন এই কোণটা ছেদকের বামে, 6 কোণটা ছেদকের ডানে। এইবার একটা প্রশ্ন জাগতে পারে যে 1 এবং 6 কেন নিলাম, 1 এবং 7 কেন নিলাম না? চিন্তাটা করতে হবে এরকম ভাবে, এক যে কোণটা এটা বাহুর উপরে, তাহলে একের যে একান্তর কোণ সেটাও বাহুটার উপরেই থাকবে, সিডি বাহুর উপরেই থাকবে। সিডি বাহুর উপরে কোনটা 6 আছে,
সিটি বাহুর উপরে কি আছে, কোনটা আছে, 6 আছে। তারপর আর কি কি আছে একান্তর কোণ বলেন তো দেখি। 1 এবং 6 পেলাম, আর কি কি আছে, 3 8, তাই না? একজন বলছেন 3 এবং 8, এই 3 এবং 8, 3 এবং 8 হয়? 3 এবং 8 কেমন করে হয়? 3 এবং 8 তো দুইটাই নিচে হয়ে যায়। 3 8 কিভাবে হয়? 3 কোনটা এটাও বাহুর নিচে, 8 কোনটাও বাহুর নিচে, দুইটা তো বাহুর নিচে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, 3 এবং 8 একান্তর কোণ না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 3 এবং 8 কিন্তু একান্তর কোণ না, ঝামেলা হয়ে গেছে, দাঁড়ান আমি বুঝাচ্ছি আরো। 3 8 একান্তর কোণ না। আচ্ছা, একজন বলছেন 2 এবং 8, 2 এবং 8 বলা যায়। আচ্ছা, 4 এবং 6 একান্তর কোণ, 4 এবং 6 একান্তর কোণ, সরি 4 এবং 6 না, 3 এবং 5 হবে আগে, 3 এবং 5 একান্তর কোণ। আমি ভুল বলছি রে, আমি ভুল বলছি, কনফিডেন্টলি আমি ভুল বলছি, আমি তো এই জন্য এখন চিন্তায় পড়ে গেছি। হ্যাঁ, আমি ভুল বলছি। 1 এবং 6 কিভাবে একান্তর কোণ? ইয়ে নামুনকিন है, ইয়ে নামুনকিন है। দেখেন, একান্তর কোণ হওয়ার পিছনে শর্ত হচ্ছে এখানকার মধ্যে 1 এর একান্তর কোণ হবে 7, 2 এর একান্তর কোণ হবে 8, 4 এর একান্তর কোণ হবে 6, 3 এর একান্তর কোণ হবে 5, 3 5 4 6, রাইট। 4 ডাবল হয়ে গেছে। আচ্ছা, 4 এর একান্তর কোণ 6 হবে, হ্যাঁ 6, 4 এর একান্তর কোণ 6। এই 4টা হলো একান্তর কোণ, এগুলো হলো একান্তর কোণ, এগুলো একান্তর কোণ, আর একান্তর কোণগুলো সমান হয়। তাহলে আমরা নির্ণয় করব কিভাবে? আচ্ছা, এবার একান্তর কোণ মানে কি আমি বলতেছি। প্রথমত ছেদকের একটা মানে দুই পাশে থাকবে, একটা ডানে থাকলে একটা বামে থাকবে, ছেদকের একটা ডানে থাকলে একটা বামে থাকবে। দ্বিতীয়ত, যদি একটা বাহু, এই যে বাহুগুলোর সমান্তরাল বাহুগুলো একটা উপরে থাকে আর একটা নিচে থাকবে, যেমন এই যে 1 নম্বর যে রেখাটা, এটা 1 নম্বর, তাহলে এটা ছেদকের বামে আছে, তাহলে ডান পাশে এখানে 6 বা 7, যেহেতু এই যে এখানে 7, 1 সাথে 7, এটা বাহুর উপরে, এটা বাহুর নিচে। একই রকম ভাবে যে 2 ছেদকের ডানে আছে, তাহলে এর একান্তর কোণ অবশ্যই ছেদকের বাম পাশে হবে। তাহলে এটা যেহেতু বাহুর উপরে আছে, যেহেতু বাহুর উপরে আছে, তাহলে এটা বাহুর নিচে, যে 2 8, এরা পরস্পর, হ্যাঁ সব দিকে বিপরীত, এরা পরস্পর কি কোণ? একান্তর কোণ। আবার দেখেন, এই যে 3 ছেদকের ডান পাশে আছে, তাহলে এর একান্তর কোণটা অবশ্যই ছেদকের বাম পাশে হবে, যেহেতু এটা বাহুর নিচে, তাহলে এর একান্তর কোণটা বাহুর উপরে হবে, এটার একান্তর কোণটা বাহুর উপরে হবে। একই রকম ভাবে যে 4 এর একান্তর কোণ হবে 6। আচ্ছা, আপনারা কি ক্লিয়ার? আমি আবার শুরু থেকে একবার বলি, হ্যাঁ, মাঝখানে যেহেতু আমি ভুল করে ফেলছিলাম, আমি আবার শুরু থেকে বলতেছি, হ্যাঁ। একান্তর মানে ক্লিয়ার না? মানে কি একান্তর শব্দের অর্থ খুঁজতেছেন? সাব্বির, সাব্বির আপনি কি একান্তর শব্দের অর্থ খুঁজতেছেন? আপনি গুগল করে দেখেন একান্তর মানে কি। যার একটা অন্তর তাহাকেই বলা হয় একান্তর। আপনার কি একটা অন্তর নাকি দুইটা অন্তর? দেখেন, এখানে বলছে দুইটা সমান্তরাল সরলরেখা অপর একটি সরলরেখাকে ছেদ করলে একান্তর কোণগুলো পরস্পর সমান। তাহলে আমাদেরকে আগে একান্তর কোণগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে একান্তর কোণগুলো সম্পর্কে আমরা একটু জানি। আমরা এখানে দুটো সরলরেখা অঙ্কন করলাম, একটা ছেদক অঙ্কন করলাম। এইখানে দেখেন 4টা কোণ উৎপন্ন হয়েছে, এই যে 1 2 3 4, এখানেও 4টা কোণ উৎপন্ন হয়েছে, এদেরকে নাম দিলাম 5 6 7 8। অনুরূপ কোণগুলো ছিল ছেদকের একই পাশে এবং বাহুর হয় উপরে না হয় নিচে, কিন্তু একান্তর কোণগুলো হবে ছেদকের দুই পাশে, একটা যদি ছেদকের ডানে থাকে, একটা ছেদকের বামে, একটা যদি ছেদকের বামে থাকে, একটা হবে ছেদকের ডানে। এটা একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে এই যে সমান্তরাল বাহুগুলোর একান্তর কোণের ক্ষেত্রে একটা উপরে হলে আর একটা হবে নিচে। যেমন আমরা যদি যে 1 নং এই কোণটা চিন্তা করি, তাহলে এটা ছেদকের কোন দিকে আছে? বামে আছে। তাহলে এইটার মানে এটার একান্তর কোণটা অবশ্যই ছেদকের ডানে হবে। আচ্ছা, ছেদকের ডানে কি কি আছে? ছেদকের ডানে এখানে 3 তো বিপ্রতীপ কোণ, 1 এর বিপ্রতীপ কোণ 3, 1 এর 2 এটা হচ্ছে সন্নিহিত কোণ, তার মানে এই দুইটার যে কোনো একটা হবে। এটা যদি বাহুর উপরে হয়, তাহলে এর একান্তর কোণটা, এই যে এবি বাহুর উপরে, তাহলে একান্তর কোণটা এবি বাহুর নিচে হবে। তাহলে এই 1 এর একান্তর কোণ হবে 7। একই রকম ভাবে যে 2 এর একান্তর কোণ হবে, যেহেতু এটা ছেদকের ডানে, এর একান্তর কোণ বাম পাশে হবে। আবার এটা বাহুর উপরে, তাহলে এটা বাহুর নিচে হবে, 2 এর একান্তর কোণ হলো 8। ঠিক সেম ভাবে 4 এর একান্তর কোণ হবে 6, 3 এর একান্তর কোণ হবে 5। আর এই একান্তর কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। গ নম্বরে কি ছিল? যে দুইটি সরলরেখা, সমান্তরাল সরলরেখার যদি অপর একটি রেখা ছেদ করে,
তাহলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের যোগফল দুই সমকোণের সমান হয়। ছেদকের একই পাশের অন্তস্থ মানে কি? ভিতরে ভিতরে। আমরা ঠিক আগের মতো করে এখানে যদি আমরা চিত্র অঙ্কন করি, দেখেন এই যে ছেদকের একই পাশে, এই যে ছেদকের এই পাশে এই একটা কোণ, এই একটা কোণ, এই দুটো কোণ হলো অন্তস্থ কোণ। ছেদকের একই পাশে এই দুটো কোণ হলো অন্তস্থ কোণ। আমি এটাকে যদি এক্স ধরি আর এটাকে যদি ওয়াই ধরি, তাহলে এই অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল এক্স কোণ এবং ওয়াই কোণ, এই দুটার যোগফল হবে দুই সমকোণ বা 180 ডিগ্রি। একই রকম ভাবে এই যে এটাও একটা ছেদকের অন্তস্থ কোণ, এটা, এই দুটো পরস্পর ছেদকের অন্তস্থ কোণ। একই পাশে ছেদকের একই পাশে কি কোণ? অন্তস্থ কোণ। আমি যদি এটাকে পি ধরি, আচ্ছা পি কিউ আছে তাই না, এটাকে যদি এম ধরি আর এটাকে যদি এন ধরি, তাহলে এই এম কোণের মান এবং এন কোণের মান এই দুটো যোগ করলে হবে 180 ডিগ্রি। এখন এগুলোর কি প্রমাণ লাগবে? না, লাগবে না। আপনার জানা লাগবে কি, একান্তর কোণগুলো সমান হয়, অনুরূপ কোণগুলো সমান হয়। এখন একান্তর কোণ কোনটা, অনুরূপ কোণ কোনটা, এটা আপনাকে চিনতে হবে এক। দ্বিতীয়ত আবার ছেদকের একই পাশের অন্তস্থ কোণগুলো, এই যে এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি। এই তথ্যটুকু মাথা থাকলেই হবে জ্যামিতি পারার জন্য, এর থেকে বেশি কিছু লাগবে না। চলেন আমরা পরের উপপাদ্য দেখি। যেসব সরল রেখা একই সরল রেখার সমান্তরাল সেগুলো পরস্পর সমান্তরাল। কি বুঝলেন? মানে ধরেন এই একটা সরল রেখা, এই যে একটা সরল রেখা অঙ্কন করলাম, এই সরল রেখার সমান্তরাল একটা রেখা অঙ্কন করলাম, এই সরল রেখার আরো সমান্তরাল রেখা অঙ্কন করলাম। এই যে তিনটা সরল রেখা, এই যে এবি সরল রেখার সিডি একটা সমান্তরাল সরল রেখা, এবি সরল রেখার আরেকটা সমান্তরাল সরল রেখা ধরেন যে ইএফ, এই এবি এর সমান্তরাল সিডি, এবি এর সমান্তরাল ইএফ, এই একটা সরল রেখার এই দুটো সমান্তরাল সরল রেখা, এরা আবার নিজেদের মধ্যে সমান্তরাল হবে। ভাই এটা কি প্রমাণ লাগবে? না, প্রমাণ লাগবে না। ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম যে সিফাতের ওজন 40 কেজি, সিফাতের ওজনের সমান সাব্বিরের ওজন, এবং সিফাতের ওজনের সমান মেহেদির ওজন। ভাই সিফাতের ওজনের সমান যদি সাব্বিরের ওজন হয়, সিফাতের ওজনের সমান যদি মেহেদির ওজন হয়, সাব্বিরের ওজন আর মেহেদির ওজন তো সমানই হবে। নতুন করে কিছু বলার নাই এখানে। একটা সরল রেখার সমান্তরাল হলে বাকিগুলো সমান্তরালই হবে। হ্যাঁ, আমি একবার বলি আর 100 বার বলি, মানে কিন্তু একটাই, রাইট। ত্রিভুজার তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। জ্যামিতি করতে গেলে এই উপপাদ্যের যে কত ব্যবহার হবে, জ্যামিতি করতে গেলে এই উপপাদ্যটার অনেক ব্যবহার হয়। ত্রিভুজের তিনটা কোণের যোগফল দুই সমকোণের সমান। ভাই এই তথ্যটা লাগবে, প্রমাণ লাগবে না। এটা সহজ একটা প্রমাণ আছে, আমাদের দরকার নাই। এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, ঠিক আছে, তাহলে কি এটা ছোট এটা বড়, তাহলে এটা যদি দুই সমকোণ হয়, এটা যদি দুই সমকোণ হয়, নিশ্চয়ই তাহলে এটা তিন সমকোণ হবে, বা চার সমকোণ, এটা চার সমকোণ, এটা তিন সমকোণ, তাই কি না? এটা তো ছোট, এটা তার থেকে বড়, এটা তার থেকে বড়, তাহলে বড়গুলো, ছোটটা দুই সমকোণ, তাহলে বড়টা তিন, তারটা চার। এরকমটা হবে না। ত্রিভুজ যত বড়ই হোক যত ছোটই হোক, তিনটা কোণ যোগ করলে, যে কোণগুলো যোগ করলে সবসময় 180 ডিগ্রি হবে। এটাও 180 ডিগ্রি, এটাও তিন কোণের যোগফল 180 ডিগ্রি, এটারও তিন কোণের যোগফল 180 ডিগ্রি, সবগুলোই সেম, সবগুলোই দুই সমকোণ। ক্ষেত্রফল বেশি হবে, জাস্ট রাইট, ক্ষেত্রফল বেশি হবে। ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই উপপাদ্য মুখস্থ করার প্রয়োজন নাই, চিত্র দেখে আপনারা জাস্ট চিন্তা করেন। এটা হলো একটা ত্রিভুজ, ধরেন এ বি সি একটা ত্রিভুজ, এটার বিসি বাহুটাকে আমি একটু টেনে বড় করলাম, এদিকে ডি পর্যন্ত, এই যে বড় করলাম, এখানে একটা বহিস্থ কোণ, এই যে ত্রিভুজের বাহিরে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটাকে বলা হয় বহিস্থ কোণ। এই কোণের মান এই এ কোণ আর বি কোণের মানের যোগফলের সমান। মানে কি, এ কোণ আর বি কোণ যোগ করলে যা হবে, এই এ সি ডি কোণও তাই হবে। মানে ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বাহিরের যে কোণটা উৎপন্ন হলে, যে বাহিরের কোণটা, এই কোণটা ত্রিভুজের বিপরীত অন্তস্থ, এইটা কোণ না কিন্তু, এটা বাদ, এটা বাদ, এই দুটা কোণের যোগফলের সমান। এই তথ্যটুকু লাগবে শুধু, এইটুকু মাথায় রাখতে হবে। সব ত্রিভুজের ক্ষেত্রে না, না, সকল ত্রিভুজের ক্ষেত্রে এরকম হবে সাব্বির, সকল ত্রিভুজের ক্ষেত্রে এইটা। ধরেন আপনি একটা ত্রিভুজ অঙ্কন করলেন, এইরকম এইরকম একটা ত্রিভুজ অঙ্কন করলেন, এই বাহুটাকে বাড়াইলেন, তাহলে এই যে কোণটা হবে না, এই কোণের মান অবশ্যই এই দুটা কোণের যোগফলের সমান হবে। এটা কেমন ত্রিভুজ হয় হোক, ত্রিভুজ হইলেই হইল। ক্লিয়ার? এরপর বলছে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। মানেটা কি? ধরেন একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই যে ত্রিভুজটা,
এই ত্রিভুজের এই দুইটা বাহু সমান। যদি এই দুইটা বাহু সমান হয় তাহলে এই কোণ দুইটাও সমান হবে। ভালো করে খেয়াল করেন, এই বাহু দুইটা সমান, তাহলে এই কোণ দুইটাও কিন্তু সমান। আবার এই কোণ না কিন্তু, এটা না কিন্তু, এই বাহুর বিপরীত কোণ হইলো এইটা, আর এই বাহুর বিপরীত কোণ হলো এইটা। এই কোণ দুটো পরস্পর সমান হবে। দুইটা বাহু সমান হলে এই দুইটা বাহুর বিপরীত কোণ দ্বয় সমান হবে। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য আর কি। দুইটা বাহু পরস্পর সমান মানে দৈর্ঘ্য সমান। এর উল্টোটা বলা যায় না। দুইটা কোণ সমান হইলে, দুইটা কোণ সমান হইলে এই বিপরীত বাহুদ্বয় সমান হবে। বলা যায় কিনা? দুইটা কোণ সমান হলে বিপরীত বাহুদ্বয় সমান। এইটাই হচ্ছে এই যেটা, এটা না এটা না। তাহলে দুইটা বাহু সমান হলে যেমন দুইটা কোণ হয় সমান হয়, একই রকম ভাবে দুইটা কোণ সমান হলে দুইটা বাহুও সমান হবে। জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে। মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ আর কি। এই উপপাদ্যটা কি কারো জীবনে খুব প্যারা দিছে? কারো জীবনে কি প্যারা দিছে কিনা? কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। মানে যে এই উপপাদ্যটা মুখস্থ রাখাটা মোটামুটি একটু কষ্ট আছে, তাই না? যাই হোক, আপনাদের এটা মুখস্থ রাখতে হবে না, এটা মুখস্থ রাখতে হবে না। জাস্ট এতটুকু মনে রাখেন, এতটুকু মনে রাখেন, ত্রিভুজের মধ্যে যেই বাহুটা সব থেকে বড়, এই যে এই বাহুটা সব থেকে বড়, এই বাহুর সোজা বিপরীত পাশে কোন কোনটা, এটা এই কোনটা সব থেকে বড় হবে। যেই বাহু বড় তার বিপরীত কোণ সব থেকে বড়। আপনার কাছে প্রমাণ করতে হবে না, জাস্ট এইটা মাথায় রাখেন। এই যে এই বাহুটা দ্বিতীয় বৃহত্তম, তাহলে এই কোণটা দ্বিতীয় বৃহত্তম হবে। এই বাহুটা সব থেকে ছোট, এই বাহুর সোজা বিপরীত দিকে কোণ হলো এটা, তাহলে এই কোণটা সব থেকে ছোট এই ত্রিভুজের মধ্যে। যেই বাহুটা সব থেকে বড় তার বিপরীত কোণটা সব থেকে বড় হবে। যেই বাহুটা সব থেকে ছোট তার বিপরীত কোণটা সব থেকে ছোট হবে। এইটুকু লাগবে আপনার। এতগুলো এত যে কঠিন মানে ভাষা, যে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের যেরকম উপন্যাস থাকে কঠিন কঠিন শব্দ ইউজ করে, ভাই এটা এখানে যদিও কঠিন শব্দ ইউজ করে নাই, কিন্তু মুখস্থ রাখাটা কঠিন। জাস্ট এইটুকু জানা থাকলেই হবে। সমকোণী সমদ্বিবাহুর ক্ষেত্রে কি হয় আপনি বলেন? অতিভুজ সব থেকে বড় হয় সমকোণী ত্রিভুজের, তাহলে ওইটা সোজা বিপরীত কোণ কোনটা 90 ডিগ্রি যে সমকোণটা ওইটা সব থেকে বড়। আর বাকি দুটো কোণ সমান হবে। দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান। যেমন এখানকার মধ্যে এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণ সমান হয়েছে। এখানে সমদ্বিবাহু হলে তো সমস্যা নাই। ঠিক তার উল্টোটা, ঠিক তার উল্টোটা, কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। খুবই কষ্ট মনে রাখা, কিন্তু যেই কোণটা সব থেকে বড় কোণের বিপরীত বাহুটাও সব থেকে বড় হবে। যেই কোণটা সব থেকে ছোট সেই কোণের বিপরীত বাহুটাও সব থেকে ছোট হবে। জাস্ট এইটুকু, এইটুকু মাথায় রাখলেই হবে, এর বাইরে আর কিছু লাগবে না। হ্যাঁ, অতিভুজের বিপরীত কোণটা সমকোণী হয়। ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। মানে একটা ত্রিভুজের ধরেন এটা হলো 4 সেন্টিমিটার, এটাও হলো 4 সেন্টিমিটার, আর এটা হলো 3 সেন্টিমিটার। এখানকার যে কোনো দুইটা বাহু যোগ করেন তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। আপনি যদি 4 এবং 4 যোগ করেন কত হবে? 8। এটা যে তৃতীয় বাহু 3 থেকে বড়। আপনি যদি 4 এবং 3 যোগ করেন কত হবে? 7। 3 থেকে বড়। যদি এর ব্যতিক্রম কিছু ঘটে তাহলে ওটা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। ঠিক আছে? এটার আরেকটা আছে যে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর মানে বিয়োগফলটা, দুইটা বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। বিয়োগফল ক্ষুদ্রতর কিন্তু যোগফল বৃহত্তর। মানেটা কি? যেমন ধরেন এই যে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটাও 4, এটাও 4, এটাও 3। যে কোনো দুইটা বাহু বিয়োগ করেন, যেমন 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1। তৃতীয় বাহু থেকে ক্ষুদ্রতর। আমি 4 থেকে 4 বিয়োগ করলাম কত হয়? 0। তৃতীয় বাহু যে 3 আছে তার থেকে ছোট। এটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, আমি যেখানে যে উপপাদ্যগুলো এতক্ষণ ধরে বললাম এই উপপাদ্যগুলো তো মনে রাখতেই হবে। তাছাড়া জ্যামিতিতে ভালো করতে হলে আরো যে সব উপপাদ্য আছে বাকি সব উপপাদ্যই আপনাদের লাগবে। জ্যামিতি ভালো করতে হলে উপপাদ্যের কোনো বিকল্প নাই। সব উপপাদ্য যার মাথায় আছে সে জ্যামিতিতে বস। বিখ্যাত একটা উপপাদ্য, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। হ্যাঁ, ত্রিভুজে ধরেন এটা হইলো এ বি সি। এবিসি ত্রিভুজের এই যে এবি বাহু আর এসি বাহুর মধ্যবিন্দু দুইটা যোগ করলাম। এই যে এবি বাহুর মধ্যবিন্দু এটা, এসি বাহুর মধ্যবিন্দু এটা, তাহলে এটা ধরলাম এবি বাহুর মধ্যবিন্দু ই, এটা এফ। যোগ করলাম,
এই যে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশটা আছে না, এটা তৃতীয় যে বাহুটা বিসি, এরা দুইজন সমান্তরাল, ইএফ সমান্তরাল বিসি। শুধু তাই না, এটার দৈর্ঘ্য এই বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, মানে এটা যদি 8 হয় এটা হবে 4, এটা যদি 6 হয় এটা হবে 3, বা এটা যদি 3 হয় এটা হবে 6, তার 2 গুণ। এই জন্য এটা লেখা হয় যে এই যে এইভাবে বিসি সমান 2 ইএফ অথবা ইএফ সমান 2 বিসি। এইটুকু লাগবে, এইটুকু লাগবে, এই উপপাদ্যের এই বেসিক কনসেপ্টটা লাগবে শুধু। এগুলো মাথা থাকলে আপনারা জ্যামিতিতে বস হয়ে যাবেন। এবার আসেন আমরা কিছু প্রবলেম সলভ করি। আমি সলভ করবো না, সলভ আপনাদের করতে হবে। আচ্ছা এটা হাফ হবে, এটা হাফ হবে, সরি এটা হাফ হবে, থ্যাংক ইউ। হ্যাঁ এটা হাফ হবে, হাফ, ইএফ সমান হাফ বিসি। এগুলো মাঝে মধ্যে আবেগের ঠেলায় ভুল হয়ে যায়, বুঝতে পারছেন? চলেন আমরা অঙ্ক করি। আমাকে করতে হবে না, আপনারা করবেন। একটা ত্রিভুজের এক্স কোণটা 65 ডিগ্রি আর একটা কোণ 25 ডিগ্রি, একটা 65 ডিগ্রি একটা 25 ডিগ্রি, তাহলে ত্রিভুজটা কি ধরনের হবে? মানে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ নাকি বিষমবাহু ত্রিভুজ, কি ধরনের হবে? আচ্ছা, আকিব বলছেন সমকোণী, আশিকুর সমকোণী, মিথিলা সমকোণী, জেসমিন বলছেন সমকোণী। আচ্ছা, সাফওয়ান সমকোণী। সাফওয়ান তো হচ্ছে শারিয়ার ভাইয়ের ছেলের নাম সাফওয়ান। তাহলে একটা 65 ডিগ্রি আর একটা 25 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ কত ডিগ্রি হবে? আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে এই 65 আর 25 যোগ করেন কত হয়? 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে আর একটা অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে, তা না হলে তো 180 ডিগ্রি হবে না। তাহলে তৃতীয় কোণটা হলো 90 ডিগ্রি। আর একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহাকে বলে সমকোণী ত্রিভুজ, তাহাকে বলে সমকোণী ত্রিভুজ। এখানে বলছে পিই এ কোণের মান কত? পিই এ কোণ মানে এই যে এই কোণটার মান কত? খুবই সহজ জিনিস, বলেন তো এটা কত ডিগ্রি হবে? এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। আকিব বলছেন 110, থ্যাংক ইউ। আশিকুর বলছেন 40 ডিগ্রি, থ্যাংক ইউ। আকিব বলছেন 130, ওকে থ্যাংক ইউ। এটা পুরোটাই কত ডিগ্রি বলেন তো? এটা পুরোটাই পুরোটাই 180 না? পুরোটাই 180 ডিগ্রি না? পুরোটাই, এই যে এটা পুরোটাই 180। তার মধ্যে এইটুকু হলো 50 ডিগ্রি, তাহলে এটুকু কত ডিগ্রি হবে? এটুকু 130 ডিগ্রি হবে। এটুকু 50 ডিগ্রি হলে এটা 130 ডিগ্রি হবে, তা নাহলে তো 180 মিলবে না। এখানে একান্তর অনুরূপ এইসব চিন্তা করার দরকার নেই। এখানে আপনার কোনটা পাশাপাশি আছে, একটা কোণের মান দেওয়া আছে আর একটা কোণের মান বের করতে বলছে, পাশাপাশি কোণ, আর এটা এক সরল কোণ, এটা পুরোটাই এক সরল কোণ। একটা 50 ডিগ্রি হলে আরেকটা 130 ডিগ্রি হবে। তাহলে পিই এ কোণের মান হলো 130 ডিগ্রি। ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজটির সি কোণের মান কত? আচ্ছা, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। বলেন সি কোণের মান কত? এ কোণটা হলো 40 ডিগ্রি। সমদ্বিবাহু বলছে, তার মানে এই দুইটা বাহু সমান। এই দুইটা বাহু সমান হলে এই কোণ দুইটাও সমান। আমি যদি এই কোণটা এক্স ডিগ্রি ধরি তাহলে এই কোণটা এক্স ডিগ্রি হবে। তিন কোণের যোগফল এক্স প্লাস 40 সমান 180 ডিগ্রি। তিন কোণের যোগফল 180 ডিগ্রি। 2x সমান 180 মাইনাস 40 কত হবে? 140। অর্থাৎ x সমান কত? 140/2 মানে 70 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হলো 70 ডিগ্রি। এই 35 ডিগ্রি কেন ববি মিত্র? 35 ডিগ্রি কিভাবে হয়? 70 ডিগ্রি হবে, 70। এখন এখানকার সব ম্যাথই আপনারা পারবেন। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের একটা যদি 45 ডিগ্রি হয়, আরেকটা কত ডিগ্রি হবে? সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুইটার একটা 45 ডিগ্রি হলে, আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয় পরস্পর পূরক কোণ, মানে সূক্ষ্ম কোণ দ্বয়ের যোগফল 90 ডিগ্রি হয়। তার মধ্যে একটা যদি 45 ডিগ্রি হয় আর একটা অবশ্যই 45 ডিগ্রি হবে। একটা 45 ডিগ্রি হলে আরেকটা অবশ্যই 45 ডিগ্রি হইতেই হবে। পাশের চিত্রে ওয়াই এর মান দেখেন, এখানে কি দেওয়া নাই, কোনো নির্দিষ্ট করে কোনো মান দেওয়া নাই, তবে বলছে এটা ওয়াই প্লাস 30 ডিগ্রি, এটা 2x ডিগ্রি, এটা 3x ডিগ্রি। ওয়াই এর মান কত একটু খেয়াল করে দেখেন তো, ভালো করে খেয়াল করে দেখেন। আমরা এখান থেকে কি লিখতে পারি যে এই দুটো বিপ্রতীপ কোণ না? এই দুটো বিপ্রতীপ কোণ, তার মানে আমরা লিখতে পারি ওয়াই প্লাস 30 সমান 2x, তার মানে ওয়াই সমান 2x মাইনাস 30। এখন ওয়াই এর মান বের করতে হলে কি লাগবে? আমাদের এক্স এর মান দরকার। ওয়াই এর মান বের করতে হলে এক্স এর মান দরকার। এখন এক্স এর মান কিভাবে বের করব? এখানে 2x ডিগ্রি, এখানে 3x ডিগ্রি, ভালো করে খেয়াল করে দেখেন তো, এইটা পুরোটাই কি এক সরল কোণ না? পুরোটাই এক সরল কোণ না, মানে 180 ডিগ্রি এই দুটার যোগফল। তাহলে আমরা কি লিখতে পারি? 2x প্লাস 3x সমান 180।
কারণ এটা পুরোটাই এক সরল কোণ, পুরোটাই এক সরল কোণ। তার মানে 5x সমান 180, x সমান কত হবে 180 ভাগ 5, 3 5 15, 5 6 30, 36 ডিগ্রি, তাই না? তাহলে এখন x এর মান বসাই দিব এখানে, 2 × 36 minus 30, 7 to 2 minus 30 is equal to 42 ডিগ্রি। তাহলে পাশের চিত্র অনুযায়ী y এর মান হইল 42 ডিগ্রি। এটা এবার আপনারা সলভ করেন দেখি পাশের চিত্রে y এর মান কত। পাশের চিত্রে y এর মান কত? 60 ডিগ্রি। থ্যাংক ইউ। 42 যোগ 30, এই 42 যোগ 30 হবে কেন? 42 যোগ 30 কেন? আমরা তো এখানে y এর মান বের করছি, এখানে y এর মান চাইছে, আমার তো এই পুরো কোণের মান চাই নাই। পুরো কোণের মান চাইলে তখন বলতাম 42 যোগ 30 মানে 72। আমার শুধু এই যে y এর এইটুকুর মান চাইছে। এখানে y কোণটার মান কত? 60 ডিগ্রি। মালিহা বলছেন 60 ডিগ্রি, থ্যাংক ইউ। দৃষ্টি বলছেন 120, 60, 180। আচ্ছা, ওকে। আরাফাত 60 ডিগ্রি, বাকিরা 120 ডিগ্রি বলছে। বাকিরা যে কি দেখে এখানে 120 ডিগ্রি বলতেছে সেটাই বুঝতেছি না। রেজওয়ানা বলছেন 60 ডিগ্রি, থ্যাংক ইউ। তাসনিয়া, তারপর হচ্ছে সানন্দা রায়, আরিফা, এর আপনারা বলছেন 60 ডিগ্রি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই 15 মিনিটের বিরতি না, আমার ক্লাস শেষের দিকে। চলেন আমি সলভ করি। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, তাই না? কারণ এটা পুরোটাই এক সরল কোণ। এটা কেন বের করলাম? এইটা আর এইটা অনুরূপ কোণ, ওয়াই কোণ আর এটা কি কোণ? এই দুটো পরস্পর অনুরূপ কোণ। তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান 120 ডিগ্রি, ওয়াই সমান 120 ডিগ্রি। শেষ। একান্তর কোণ তো এটা না, ওয়াই এর একান্তর কোণ তো 60 না। ওয়াই এর একান্তর কোণ হচ্ছে এই যে এটা, ওয়াই এর একান্তর কোণ হবে এটা, এটা 120 ডিগ্রি। ওয়াই এর একান্তর কোণ হবে এই যে এটা, 60 ডিগ্রির একান্তর কোণ এই যে এটা, এটা 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি একান্তর কোণ হচ্ছে এটা। মানে অনেক ভাবে করা যায়, এইটা অনেক ভাবে করা যায়। আবার এই যে এটা 60 ডিগ্রি হলে যে এক্স কোণটা এটা হবে 120 ডিগ্রি। কারণ কি এই দুটো কোণের যোগফল আবার 180 ডিগ্রি না, সেতুকের একই পাশের অন্তস্থ কোণ। আর এই এক্স কোণ আর ওয়াই কোণ আবার বিপরীত কোণ। তার মানে ওই ওয়াই কোণ 120 ডিগ্রি হবে, যেভাবেই করেন না কেন ওয়াই কোণ 120 ডিগ্রি। এবিসি ত্রিভুজের এ কোণ 40 ডিগ্রি আর বি কোণটা হইল 80 ডিগ্রি। এরপরে বলছে সি কোণের সমদ্বিখণ্ডক এবি বাহুকে, আচ্ছা এটা বোঝার তো দরকার নাই, আপনার কি মান দরকার বলেন তো? এই ওয়াই দিয়ে 60 এর কাছে আসবেন, কিভাবে আসবেন? ওয়াই এর সাথে তো 60 লেখা যাবে না। এটার সাথে আপনি আপনি এই ওয়াই সমান, এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই হবে, কারণ এই দুটো সমান। এটা ওয়াই হলে এটাও ওয়াই হবে, এই দুটো সমান কারণ এই দুটো অনুরূপ কোণ। কারণ এটা ওয়াই, এটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা 120 ডিগ্রি। এখানে বলছে এই কোণটা 40 ডিগ্রি। আচ্ছা আমরা এটা আগে অঙ্কন করি। ধরে নেই এটা হইলো এ, এটা হইলো বি, এটা হলো সি। এ কোণটা 40 ডিগ্রি, আচ্ছা এটা হলো 40 ডিগ্রি। বি কোণ হলো 80 ডিগ্রি, আচ্ছা যদিও মিলতেছে না, সমস্যা নাই, 80 ডিগ্রি। ওকে। আর বলছে সি কোণের সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক জিনিসটা কি? একটা কোণের সমদ্বিখণ্ডক মানেটা কি? সমদ্বিখণ্ডক মানে ওই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে। ধরেন এই একটা কোণ অঙ্কন করলাম, এই কোণটাকে যদি সমান দুই ভাগে কোনো রেখা ভাগ করে, এই যে এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে এটাকে বলা হয় সমদ্বিখণ্ডক। তাহলে এই যে সি কোণটা, এই সি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে এমন একটা রেখা এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রশ্নে বলছে সিডি সিডি এ কোণের মান কত, মানে এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি সেটা বের করতে বলছে। আচ্ছা আমাকে একটু বলেন তো, এটা যদি 40 ডিগ্রি হয় আর এটা যদি 80 ডিগ্রি হয়, সি কোণটা কত ডিগ্রি? একটা 40 ডিগ্রি, একটা 80 ডিগ্রি, সি কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি না? এটা 60 ডিগ্রি। এখন এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে এমন একটা রেখা, এই যে এবি কে ডি বিন্দুতে ছেদ করে সমান দুই ভাগে ভাগ করছে, মানে এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তাহলে এটাকে সমান দুই ভাগে ভাগ করছে। এখন বলছে কি সিডি এ কোণের মান কত, মানে এই কোণটার মান কত? দেখেন তো এই যে এই একটা ত্রিভুজ হলো না, এই যে এরকম একটা ত্রিভুজ হলো না, এই হলো সি, এই হলো ডি, এই হলো এ। এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 40 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি? 30 আর 40 যোগ করলে কত হয়? 70। 180 মিলে তার কত লাগে? 110, তাহলে এটা হবে 110 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে কত ডিগ্রি? 110
10 ডিগ্রি। যদি বলতো সিডি বি কোণ, এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা এটা 30 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, 30 আর 80 যোগ করলে কত হয় 110, তখন এটা হয়ে যাবে কত ডিগ্রি 70 ডিগ্রি, তখন এটা হয়ে যাবে 70 ডিগ্রি। যদি সিডি বি বলতো তাহলে 70 ডিগ্রি হইতো। আচ্ছা এখানে কিন্তু চিত্র যদিও মেলে নাই, চিত্র যদিও দেখে মনে হচ্ছে এটা তো 70 ডিগ্রি হওয়ার কথা না, 70 থেকে বড় হওয়ার কথা। চিত্রের দিকে তাকানোর দরকার নেই, লজিক দেখবেন সবসময়, লজিক। উপপাদ্য ওই যে সাদা বলতো না, সম্পাদ্যে যেন চিত্রটা মেইন হয়, উপপাদ্যের ক্ষেত্রে কি লজিকটা মেইন। তারপর চিত্রটা এরকম আর কি প্রমাণের ক্ষেত্রে চিত্র তো এরকম উল্টাপাল্টা চিত্র দেওয়া যাবে না। ওকে, একটি ত্রিভুজের 3টা কোণের পরিমাপ দেওয়া আছে, বৃহত্তম কোণটি কত? একটা ত্রিভুজের 3টা কোণের পরিমাপ মানে কি, 3টা কোণের পরিমাপ দেওয়া আছে, তাহলে 3 কোণের যোগফল কত 180 ডিগ্রি না? আমরা যদি প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করে দেই, 2x প্লাস x প্লাস 3x সমান 2 ইন্টু 180, তাহলে 2x 3x 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 6x 6x সমান 2 ইন্টু 180, তাহলে x সমান কত 2 ইন্টু 180 ভাগ 6, 6 দ্বারা 180 কে ভাগ করলে হবে কত 330, 60 ডিগ্রি। x এর মান যদি 60 হয়, বলতে বৃহত্তম কোণ কোনটি, বৃহত্তম কোণ হলো এটা, তাহলে এখানে x এর মান বসাই দেন 3/2 ইন্টু 60, 2 দ্বারা 60 কে ভাগ করলে কত হয় 30, তার মানে 3 30 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এইভাবে দিয়ে বলতে বলতে তো পারতো সেই ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ, বলতে পারতো না ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ, ইজিলি বলা যাবে। এখন যেহেতু একটা কোণের মান বের করছেন, বলে ফেলতেন সমকোণী ত্রিভুজ, ইজিলি বলা যেত। তাহলে প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে, আশা করি আপনারা এগুলো সলভ করতে পারবেন। এটা কিন্তু বিশেষ পরীক্ষা আসছে। এবিসি ত্রিভুজের বি কোণের পরিমাণ 48 ডিগ্রি, এবি সমান এসি। আচ্ছা, এ বি সি অঙ্কন করলাম, বি কোণের মানটা হলো 48 ডিগ্রি, এটা হলো 48 ডিগ্রি। যদি ই এবং এফ, এ বি এবং এসি কে এমন ভাবে সেট করে যেন ই এফ সমান্তরাল বিসি হয়, তার মানে এটা হলো ই, এটা হলো এফ, তাহলে ই এফ সমান্তরাল বিসি। এখন প্রশ্ন হইল এ কোণ প্লাস এ এফ ই কোণ, মানে এই কোণটা, এই দুইটা কোণের যোগফল, এই কোণ আর এই কোণের যোগফল কত? তাহলে প্রথমে এ কোণের মান বের করতে হবে। আচ্ছা, এবি আর এসি বাহু দুটা যদি সমান হয়, তাহলে এই কোণ দুইটা সমান না, বি কোণ আর সি কোণ সমান না। তাহলে বি কোণ যদি 48 ডিগ্রি হয়, সি কোণটা নিশ্চয়ই 48 ডিগ্রি, বি কোণটা সমান হলে বি কোণ এবং সি কোণ তাহলে 48 ডিগ্রি, তাহলে এটা 48 ডিগ্রি, এটা 48 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি বলেন? তাহলে এই 48 প্লাস 48 কত হয় 96, ত্রিভুজের 3 কোণের যোগফল 180, তাহলে 180 থেকে 96 বিয়োগ করেন 84 হয়, এই 84 হয়, 84 হয়, তাই না? 84 ডিগ্রি, ওকে ঠিক আছে। তাহলে এটা হলো এ কোণটা হলো 84 ডিগ্রি, আমরা এ কোণের মান পেয়ে গেছি, এ কোণ হলো 84 ডিগ্রি। ওকে, এ কোণ হইলো 84 ডিগ্রি, সরি। তাহলে এ কোণটা পাইলাম 84 ডিগ্রি, এ কোণ পাইলাম 84 ডিগ্রি। এখন আমার দরকার কোন কোণটা, যে এ এফ ই কোণ, মানে এই কোণটা দরকার আছে, এই কোণের মানটা কত, চলেন এটা আমরা বের করি। ভালো করে খেয়াল করে দেখেন, ইএফ আর বিসি সমান্তরাল, ইএফ আর বিসি সমান্তরাল, এদের যদি একটা ছেদক থাকতো, তাহলে এই দুইটা কোণ অনুরূপ হইতো না, এই কোণ দুটা কি অনুরূপ হইতো না? তাহলে অনুরূপ কোণ দুটা কি সমান না? দেখেন এখানেও কিন্তু এটা ছেদক আছে, তবে এবার সমান্তরাল রেখাটাকে এইভাবে আছে, কারণ এটাকে আমি এদিকে বাড়াইলাম, এটা এদিকে বাড়াইলাম, তাহলে দেখেন তো সমান্তরাল রেখা, তাহলে এই দুটা কোণ অনুরূপ কোণ, এটা 48 ডিগ্রি হলে এটাও 48 ডিগ্রি হবে, এইটা 48 ডিগ্রি হলে এটাও 48 ডিগ্রি হবে, তার মানে ই কোণটা হইলো 48 ডিগ্রি, এই দুটা কোণ যোগ করলে কত হয় 84 আর 48 যোগ করলে 132 ডিগ্রি। হ্যাঁ, এই যে এই কোণ আর এই কোণ সমান, আবার এই যে এই দুটা কোণ সমান, এই দুটা কোণ সমান। আসলে এই বড় ত্রিভুজটা আর ছোট ত্রিভুজটা সদৃশ কোণী ত্রিভুজ, বড় ত্রিভুজটা আর ছোট ত্রিভুজটা পরস্পর সদৃশ কোণী ত্রিভুজ। ইন্টারেস্টিং না? এটা কিন্তু পরীক্ষা আসছে, বিশেষ পরীক্ষা আসছে। আচ্ছা, এটা একটা বিশেষের প্রশ্ন। আচ্ছা, চিত্রটা অঙ্কন করে নিই, এই যে চিত্রটা অঙ্কন করে নিলাম। আচ্ছা, এটা হবে পি কিউ আর, পি কিউ আর সমান 55 ডিগ্রি, মানে এটা হলো 55 ডিগ্রি। এল আর এন 90 ডিগ্রি, এল এটা যদি এল হয়, এটা যদি আর হয়, এটা হবে এন, এল আর এন 90 ডিগ্রি।
আরেকটা হচ্ছে পি কিউ এর সমান্তরাল হইল এম আর, মানে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা পরস্পর সমান্তরাল। আবার বলছে পি কিউ এবং পি আর সমান, পি কিউ এবং পি আর, এই যে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই যে এই কোণটা যদি 55 ডিগ্রি হয় এই কোণটা 55 ডিগ্রি হবে। এটাকে বের করে ফেললাম। প্রশ্নে চেয়েছে কি? প্রশ্নে চেয়েছে এন আর পি কোণের মান কত। আচ্ছা এটা কি বলা লাগবে আমাকে? এন আর পি কোণ মানে এই যে এটা পুরোটাই, এটা পুরোটাই এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা, এটা যদি 55 ডিগ্রি হয়, এটা যদি 55 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? যে 180 থেকে 55 মাইনাস করেন, কত হবে? 5 আছে 10 মিলাতে 5, 6 আছে 8 মিলাতে 2, 125, 35 হবে, 125 ডিগ্রি। না এটা যদি 50 ডিগ্রি হয়, এখানে এন আর পি, এল আর এন, এল আর এন 90 ডিগ্রি। না ভুল না, ঠিক আছে, আমার চিত্র অনুযায়ী উত্তর ঠিক আছে, 125 ডিগ্রি। চিত্র অনুযায়ী উত্তর ঠিক আছে, তবে পরীক্ষার যে প্রশ্নটা ছিল মনে হয় এইটা এন ছিল এইখানে, এল ছিল এইখানে, তাহলে উত্তরটা ভিন্ন আসবে। এবার যদি বলে এন আর পি মানে যে এইটুকু, এইটুকু কত ডিগ্রি, এইটুকু, যদি বলে এন আর পি কত ডিগ্রি তার মানে যে এইটুকুর কথা বলছে। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে পুরোটা কত ডিগ্রি? এটা পুরোটাই 90 ডিগ্রি না? এই যে লম্ব এটা, তাহলে 90 মাইনাস 55 এখন কত? 35 ডিগ্রি। ভুল হয় নাই, আগেরটা ঠিক আছে, এখানে এন এর জায়গায় এল, এল এর জায়গায় এন দিলে তখন 125 ডিগ্রি ঠিক ছিল, কিন্তু প্রশ্ন সম্ভবত চিত্রটা এরকম ছিল, মেবি চিত্রটা সম্ভবত এরকম ছিল। তাহলে এটা অ্যান্সার হলো 35 ডিগ্রি। বলেন তো ত্রিভুজটা কি ধরনের? এবিসি ত্রিভুজের এ কোণ 36 ডিগ্রি, বি কোণ 72 ডিগ্রি হলে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? এটা আমি করে দিব না, এটা আপনারা করবেন। হ্যাঁ, এটাও আপনারা করবেন, এগুলো আপনারা পরে ট্রাই করবো, কারণ একটু আগেই এই ধরনের প্রশ্ন সলভ করছি। চলেন এটা সলভ করি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 92 ডিগ্রি হলে ওই ত্রিভুজের অপর একটি কোণের মান কত? এটাও আমি করে দিব না, একটু আগে এই ধরনের ম্যাথ সলভ করছি না? ওই যে একটা 40 ডিগ্রি ছিল, মনে আছে? ওই যে একটা কোণ 40 ডিগ্রি ছিল, মনে পড়ে কিনা? এরকম একটা ম্যাথ যে সলভ করছি না এখানে, কোথায় যেন, এই যে এটা সমদ্বিবাহু ত্রিভুজের সি কোণের মান কত? যে একটা কোণের মান 40 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এখানে সি কোণ মানে আরেকটা কোণের মান কত? চিত্র দিয়ে দিছে, এখানে চিত্র দেন, এখানে কথাই বলছে যে একটা কোণের মান 92 ডিগ্রি হলে অপর দুইটা কোণের একটা কোণের মান কত হবে। ঠিক সেম ভাবে আপনারা করবেন। হ্যাঁ, বিয়োগ করে ভাগ, রাইট। চলো এটা আমরা করি। ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে যদি এসিডি 120 ডিগ্রি হয় তাহলে বিএসি এর মান কত? ধরেন এটা একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ বিসি বাহুকে, তার মধ্যে কি এবি আর এসি বাহু সমান, মানে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে। ওকে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এই যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এসি ডি যে কোণটা সেটা হলো 120 ডিগ্রি, তার মানে এই কোণটা হলো 120 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে বিএসি কোণ কত ডিগ্রি, মানে এই কোণটা কত ডিগ্রি? আচ্ছা খেয়াল করে দেখেন, এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা, কারণ এটা পুরোটাই হলো 180 ডিগ্রি, পুরোটাই 180, পুরোটাই 180, তার মধ্যে এইটুকু যদি 120 হয় তাহলে এইটুকু 60 ডিগ্রি। আর যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে, মানে এই দুটো বাহু সমান, তাহলে এই কোণ যত ডিগ্রি হবে এই কোণটা তত ডিগ্রি হবে, কারণ এটাও 60 এটাও 60, তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা আসলে 60 ডিগ্রি হবে। আসলে এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা আসলে কি সমবাহু ত্রিভুজ, মানে বিএসি কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। চিত্র আপনাদের অঙ্কন করতে হবে। ধরেন এই ধরনের প্রশ্ন দেখেই প্রথম থেকে শুরু করে ধীরে ধীরে চিত্র অঙ্কন করবেন। এই যে বলছে ত্রিভুজ এবিসি, প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করবেন, এবিসি ত্রিভুজ অঙ্কন করবেন, তারপরে এবি এবং এসি বাহু সমান, তার মানে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান হইলে এই কোণ দুটো সমান হয়, এই জন্য উপপাদ্য গুলো আগে পড়াইছি। এরপর বলছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, করলেন বর্ধিত, ফলে এসিডি কোণ হলো 120 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি।
এখন বলছে বিএসি কোণ, এই কোণটা কত ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি হলে এটা 60, আর এটা 60 হলে এটাও 60, এই দুটো 60 হলে এটাও 60। এইভাবে সলভ করতে হবে। এবিসি একটা ত্রিভুজের ডি ও ই যথাক্রমে ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু। ধরেন এটা হলো এ বি সি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এটা হলো ধরেন এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই। ডি ও ই যোগ করলাম, ডিই বলছে ডি সমান 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, তাহলে বিসি সমান কত? যে উপপাদ্য জানে সে বলতে পারবে। প্রত্যেক সমবাহু ত্রিভুজকে কি সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়? দুইটা বাহু তো সমান, সমদ্বিবাহু বলা যায়, বাট এইভাবে বলাটা ঠিক না। ওর একটা বৈশিষ্ট্য আছে, একটা বৈশিষ্ট্য থেকে কেন আপনি কমাই দিবেন? এটা 4 হলে এটা 8 হবে, এটা 4 হলে এটা 8 হবে। যে উপপাদ্য জানে এটা ইজিলি পারবে। বলেন 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? এই বিয়োগ ভুল করতেছেন কেন? 115 ডিগ্রি হয়, 115 ডিগ্রি হয়, 105 ডিগ্রি হবে, 105, 105 ডিগ্রি। ভালো করে খেয়াল করেন, এটা তো সহজ প্রশ্ন ভাই, এত সহজ প্রশ্ন কি দিবে নাকি? এই যে দেখেন, দুইটা সম্পূরক কোণের অনুপাত দেওয়া আছে কত? 8:4। তাহলে বৃহত্তম কোণটি কত? দুইটা সম্পূরক কোণ মানে একটা কোণ মানে দুইটা কোণ পরস্পর সম্পূরক কোণ, মানে একটা কোণ যদি 8 হয় আর একটা কোণ হবে 4। আচ্ছা, এখন তাহলে একটা কোণ 8x ধরলাম আর একটা কোণ হলো 4x, তাহলে 8x কোণের সম্পূরক কোণ হলো 4x, কিংবা 4x কোণের সম্পূরক কোণ হলো 8x। কেন ধরলাম? এই যে অনুপাত হিসাবে ধরলাম, অনুপাত হিসাবে। তাহলে 8x এবং 4x যোগ করলে কত হবে? 12x। আর এই দুইটার সম্পূরক কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে x সমান কত? 180/12, 12 5 12 60, 15। তাহলে x এর মান যদি 15 হয় তাহলে বৃহত্তম কোণটি কত হবে? যে 8 ইন্টু 15, 120 ডিগ্রি। যদি বলতো ক্ষুদ্রতম কোণটি কত, তাহলে 4 ইন্টু 15 মানে 60 ডিগ্রি। সহজ হিসাব। বৃহত্তম কোণটা 120 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণটা 60 ডিগ্রি। আমরা কি এটা বুঝতে পারছি? আমরা কি এটা বুঝতে পারছি? এটা যদি বুঝতে পারি তাহলে এই টাইপের ম্যাথ গুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো। অনুপাত মানে কি? অনুপাত মানে কি? এক ধরনের ভগ্নাংশ না? অনুপাত মানেই এক ধরনের ভগ্নাংশ, রাইট? যদি কখনো ভগ্নাংশ থাকে তাহলে সেই ভগ্নাংশটাকে কি আমরা অনুপাতের মতো করে ধরে অঙ্ক করতে পারি না? অবশ্যই পারি, কেন পারি না? যেমন এই অঙ্কটা দেখেন, একটা কোণের মান তার সম্পূরক কোণের মানের 1/3 সমান, তাহলে কোণটির মান কত? একটা কোণের মান তার সম্পূরক কোণের মানের 1/3 মানে 3/1 দেখেন কার সাথে এর আছে? সম্পূরক কোণ। এই যে সম্পূরক কোণ তার সাথে এর আছে, যার সাথে এর থাকে সেটা নিচেরটা হয় না? তাহলে আমরা লিখি এই যে কোণ অনুপাত সম্পূরক কোণ। মানে কোণটা যদি আমরা মানে সম্পূরক কোণ যদি হয়, আচ্ছা দাঁড়ান, যার সাথে এর থাকে সেটা কি হয়? যার সাথে এর থাকে সেটাই হবে কি এই যে এখানে নিচেরটা। তাহলে আমরা এখানে কোণ অনুপাত সম্পূরক, তাহলে কি আমরা লিখতে পারি কোণ 1 সম্পূরক 3, 1/3 লেখা যায়? লেখা যায় কিনা? ভগ্নাংশটাকে আমরা অনুপাতের মতো করে এইভাবে লিখতে পারি না? তাহলে দেখেন তো এটাকে লেখা যায় না। তাহলে কোণটা যদি x হয় সম্পূরক কোণ হবে 3x, আর দুইটা যোগ করলে কত হবে? 180। তার মানে 4x সমান 180 হলে x সমান 45 ডিগ্রি। x সমান যদি 45 ডিগ্রি হয় কোণটির মান কত? মানে এই যে x এর মান কত? 45 ডিগ্রি। যদি বলতো সম্পূরক কোণের মান কত, তাহলে 3 ইন্টু 45, 135 ডিগ্রি। সোজা হিসাব। আমরা কি বুঝতে পারছি এটা? এই যে ভগ্নাংশ, এটা একটা কিন্তু এই যে 1/3 মানে 1/3 একটা ভগ্নাংশ ছিল, ভগ্নাংশটাকে আমরা কি করছি? অনুপাতে প্রকাশ করছি। অথবা কেউ যদি না চান, বইয়ে দেখা, বইয়ের সমাধান আছে সেভাবে আপনারা করতে পারেন। হ্যাঁ বইয়ে আছে, বইয়ে আছে। যেমন এটা বলছে একটা কোণের মান তার পূরক কোণের 4 ভাগের সমান। তার মানে এই যে কোণ অনুপাত পূরক কোণ, পূরক কোণ যত হবে তার 4 ভাগ করলে কি পাওয়া যাবে? কোণটা পাওয়া যাবে।
পুরোক্ষণ যত সেটা 4 ভাগ করলে কোনটা পাওয়া যাবে, তার মানেটা কি? পুরোক্ষণ যদি 4 হয় তাহলে কোনটা হবে 1, তাহলে অনুপাত হলে 1:4। তার মানে কি এটা যদি x হয় এটা হবে 4x, দুটো যোগ করলে যেহেতু পুরোক্ষণের কথা বলছে তার মানে 90 হবে। তার মানে 5x সমান 90, অর্থাৎ x সমান 18। x এর মান যদি 18 হয়, বলছে কোনটি কত, মানে এই যে x এর মান কত, 18 ডিগ্রি। ওকে, এটা আমি করে দিব না। যে সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে, সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 100 ডিগ্রি হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ কত, এই ধরনের ম্যাথ এর আগে আরো 3টা ছিল। আশা করি আপনারা পারবেন। এটা এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা দেখেই বোঝা যাচ্ছে 40 ডিগ্রি হবে, তাই না? মুখোমুখি করা যাচ্ছে, এটা 40 ডিগ্রি হবে। থ্যাংক ইউ।